এরা কারা? রিলেটিভ? জি, আপনি শুরু করুন, আমি সামলে নিচ্ছি। শুদ্ধ তখনও চোখ বড় বড় করে তাকিয়েছিল, দাঁতে দাঁত চেপেছিল। ডক্টর ওর শিশ্নে একটা ঠান্ডা তরল মেডিসিন লাগাতেই শুদ্ধ মৃদু আওয়াজ করে উঠে। ব্যাস, হয়ে গেল। প্রেরণা তড়াক করে লাফিয়ে উঠে চেঁচিয়ে কাঁদে। আমার বাবা, আমার বাবা, আমার বাচ্চা, আমার বাচ্চা। ইহান ভড়কে যায়। ইনায়া ছুটে শুদ্ধের কাছে যায়। ইহান বুঝতে পারছে না কাকে রেখে কাকে সামলাবে। ডক্টর ধমকে উঠে প্রেরণাকে। মিস, আপনি ছেলেটাকে ভয় পাইয়ে দিচ্ছেন। আপনি যান এখান থেকে। প্রেরণা কান্না থামিয়ে ঠায় দাঁড়িয়ে রয়। তার শরীর কাঁপছে, কেমন ঘোলাটে লাগছে চারপাশ। এমন একটু কম হতো যদি প্রেরণা সকাল থেকে কিছু মুখে দিত। সে সকাল থেকেই নির্জলা। ইহান প্রেরণার থেকে দৃষ্টি সরিয়ে ডাক্তারকে বলে। উনি থাকুক, আপনি কাজ শুরু করুন। ডাক্তার এগোয়, কাছে নিয়ে সাথে একজন সহকারী। শিশ্নের অগ্রভাগের অতি সন্নিকটে ডাক্তারের কাছে পৌঁছাতে পারে না। ইহান হুট করে কি মনে করে ঘাড় ঘুরিয়ে তাকালো প্রেরণার দিকে। ঠিক তখনই শক্তপোক্ত হুমকি ধামকি আপা লুটিয়ে পড়ে যেতে চাইল। আর জানা কথা, আমাদের গল্পের ভদ্রলোক ইহান তাজওয়ার তার বলিষ্ঠ হাতে ধরে ফেলল প্রেরণাকে। ডাক্তার থেমে গেল, চোখ বড় বড় করে তাকালো। ইনায়া শুদ্ধকে আগলে নিয়ে বসে আছে। সে উঠতে পারছিল না। ডক্টর বললেন, ভদ্রমহিলা ভীষণ অদ্ভুত তো। ইহান চুপচাপ এক হাতে আগলে ধরে রেখেছিল অদ্ভুত ভদ্রমহিলাকে। সমুদ্র নীল চোখ দুটো বুজে আছে। ইহান আর চোখ দুটো নয়, দেখে নিল নীলিমার ঘন অক্ষিপল্লব, খাড়া চিকন নাক, একটা স্নিগ্ধ সরল মুখ, চোখের নিচে অস্পষ্ট বলিরেখা, বয়সের ছাপ, শুকনো গোলাপি ঠোঁট, তবুও অপরূপ মোহনীয় একটা মুখশ্রী। ইহানের হাত কাঁপছে। উচ্চতায় 5 ফুট 11.5 ইঞ্চির বলিষ্ঠ দেহী লোকটা এক হাতে একটা টিংটিঙে শরীরে ভদ্রমহিলাকে সামলাতে পারছিল না, সংকোচে আড়ষ্টতায়। ভীষণ বিব্রত ইহান। নিজের আচরণে নিজেই বিরক্ত। তার হ্যাংলা বেহা দৃষ্টি সরিয়ে নিল প্রেরণার মুখ থেকে। দুজন নার্স ছুটে এলো, অতি অল্প বয়সী নতুন নার্স, ভীষণ অপটু। বারবার বলতে লাগলো, স্যার, আপনার ওয়াইফকে ওই বেডে শুইয়ে দিন। ওদিকে শুদ্ধর খতনা হয়ে গিয়েছে, ছেলেটা পাথরের মতো হয়ে আছে। ডাক্তার ব্যান্ডেজ করে দিচ্ছে শিশ্নে। এদিকে নার্স দুটো বারংবার বলতে থাকে, স্যার, আপনার ওয়াইফকে বেডে শুইয়ে দিন। ইহান আবারও তাকালো প্রেরণার মুখের দিকে। এভাবে একটা পরনারীকে ধরে থাকায় তার পা থেকে মাথা কেমন ঘামছিল। নার্স দুটোকে ঠান্ডা স্বরে বলল, কুড ইউ প্লিজ স্টপ অ্যাট দিস হার? মাই ওয়াইফ, শি ইজ নট মাই ওয়াইফ। ভড়কালো নার্স আমতা আমতা করে বলল। না মানে স্যার, এইভাবে ধরে আছেন। ইহান ধমকে উঠল, রাশভারী আওয়াজে বলল, তো কি ফেলে দেবো? যা যা অর্ডার করেছিল সব খাবার সেরকমই পড়ে আছে। ইনশিরা শুধু কোল্ড ড্রিঙ্কসটাতে চুমুক বসিয়েছে মাত্র একবার। আপাতত অন্যমনস্ক হয়ে স্ট্র দিয়ে তরলটুকু নাড়াচাড়া করছে। সাইম দীর্ঘ সময় ধরে ওকে খেয়াল করছে, তবে তার পক্ষেও নীরবতা বিরাজমান। এখানে এই রেস্তোরাঁতে ঢোকার কিছু মুহূর্ত পূর্বেই ফোনটাকে সাইলেন্ট মুডে ফেলে রেখেছিল ইনশিরা। ওদিকে যে সবাই তাকে হন্যে হয়ে খুঁজছে, সেই খবর কি রাখে কেউ? পারিবারিক ঝামেলা রীতিমতো হাঁপিয়ে উঠে আজ কিছুটা সময় কাটাতে এখানে এসেছে সে। 20 তলা বহুতল ভবনের রুফটপে এই ইটালিয়ান রেস্তোরাঁটি। কাটছাট, চোখ ধাঁধানো। ইনশিরা হুট করে কি মনে করে ব্যাগ থেকে ফোনটা বের করে ফোন চেক করে। দাদান, ইনু আর পাপার অতগুলো মিসড কল চোখে পড়তেই তার চক্ষু চরক গাছ। দেরি না করে ইনশিরা উঠে দাঁড়ায়। অর্ডার করা সব খাবার পার্সেল করে নিয়ে সে সাইমকে বলে দ্রুত প্রস্থান নেয়। আজ ইনশিরা স্কুটি সাথে করে নিয়ে আসেনি, না এনেছে বাড়ির গাড়ি। অত কাঠফাটা রোদ্দুর যখন মাথার উপরে, ইনশিরা পার্সেল করা খাবারগুলো ওভারব্রিজের নিচে উদম শরীরে বসে থাকা দুজন পথ শিশুকে বিলিয়ে দিয়ে ফুটপাত ধরে হাঁটতে থাকে। মাঝে মধ্যে ইনশিরা এমন করে, রাস্তায় রাস্তায় উদ্দেশ্যহীনভাবে হাঁটে। ইরফান এজন্যে তাকে বলতো মহিলা হিমু। নিউ টাউনের মোড় ঘুরতেই ইনশিরার পাশ ঘেঁষে দাঁড়িয়ে পড়ল একটা লাল টয়োটা, তুনাদের বাড়ির গাড়ি। ইশিকে এভাবে রাস্তায় ঘুরতে দেখে তুনা অবাক। জলদি জলদি ভেতরে ওঠা তাড়া দিল। ইনশিরার ঠোঁটে লেপ্টে আছে ম্লান হাসি, দেখে মনে হলো ক্লান্ত বেশ। তুনা বলতে লাগলো, কিরে, ইদানিং তোকে ট্রেস করা যাচ্ছে না, ডিস্টার্ব তুই? নিশ্চুপ ইনশিরা। তুনা বলতে লাগলো, সাইমের কথা ফ্যামিলিকে এখনো কেন জানাচ্ছিস না? বোঝাপড়া কি হয়নি তোদের? দীর্ঘদিন ডেট করলে একে অপরকে। হয়েছে। ক্লান্ত গলায় বলে ইনশিরা। তুনা ড্রাইভ করতে করতে বলতে থাকে, বলে দে, নয়তো তোদের ফ্যামিলি যা কনজারভেটিভ। হুট করে একদিন দেখবি আঙ্কেল আন্টি হঠাৎ কোনো যুদ্ধমধ্যের সাথে বিয়ে ঠিক করলো, আর তুই তাদের মানাও করতে পারবি না, আমি শিওর। তারপর আজীবন ভুগবি। ইস, আমার তো ভাবতেই ভয় লাগে অ্যারেঞ্জ ম্যারেজের কথা। চিনি না জানি না, যার সাথে কোনো কিছুর মিল হয়ে ওঠেনি, এমন একটা লোকের হুদম ঘর্মাক্ত শরীরটা রোজ রাতে চাপটে ধরতে হবে দুই হাতে। ইয়াক।
ফু, আমার আত্মা কেঁপে ওঠে এইসব ভাবলে। অ্যারেঞ্জ ম্যারেজ রিয়েল স্কেরি ব্রো। ধর সে জানে না তোর পছন্দের রং কি, খবরও রাখে না, কিন্তু রোজ রাতে বিছানায় তোর ব্রা খুলতে খুলতে বলবে, পার্পল কালারটাতে তোমাকে উষ্ণ লাগে, এই রংটাই পরবে। ভাবতে পারিস কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার? একটা কথা আমি মনের প্রাণে বিশ্বাস করি ঋষি, অ্যারেঞ্জ ম্যারেজে পুরুষেরা একটা মেয়েকে সেক্স টয় ছাড়া অন্য কিছু ভাবতে পারে না আজকাল। বড় আপুর কথা তো জানিস, আমি মরে গেলেও অ্যারেঞ্জ ম্যারেজ করবো না ঋষি। অনর্গল অ্যারেঞ্জ ম্যারেজের ভয়াবহতা ইনশিরাকে শুনিয়ে যাচ্ছিল তুনা। ইনশিরা ওসব শুনছিল না, সে ভীষণ অন্যমনস্ক। কিছুক্ষণ ভেবে সে সিদ্ধান্তটা নিয়ে নিল। সামনের সপ্তাহে সাইমের কথা মাম্মা পাপাকে জানিয়ে দিবে সে। নয়তো মিছে আশা মনে পুষে রাখবে মাম্মা পাপা। মইনের সাথে ঘনিষ্ঠতা বেড়েছে তাদের। এমন হতে থাকলে প্রত্যেকে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাবে। যা হবার হোক, যে অনল জেনে বুঝে ইনশিরা জেলেছে নিজের জন্যে। সে অনলে পড়তে দেরি কিসের? দীর্ঘ 6 বছর উপেক্ষা করার পর সবটা জেনে সাইমকে গ্রহণ করেছে ইনশিরা। এই সম্পর্ক শুধু তার তরুণী আবেগ থেকে হয়নি। এই সম্পর্ক বোঝাপড়ার। মাম্মা পাপা ঠিক মানবে। না মানলেও ইনশিরা মানিয়ে নিবে যেভাবেই হোক। নির্নিমেষ দেখছিল ইহান ভদ্রমহিলাকে। একজন ডাক্তার এসে পালস রেট চেক করে চলে যায়। সে তখনও তার দৃষ্টি স্থির রেখেছে পাংশুবর্ণের মুখটার দিকে। ফর্সা মুখটা কেমন নীলচে হয়ে আছে। নীলিমার নীলমুখ। ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি ইহানের। অত্যল্পকাল পরেই তা মিলিয়ে গেল। কিছুক্ষণ আগের ঘটনায় রীতিমতো বিব্রত। প্রেরণাকে ইহান নিজে কোলে তুলে এই বেডে রেখেছে। বিব্রত দ্বিধান্বিত ইহান নিজের হাতের দিকে তাকায়, আবারও তাকায় নীলিমার দিকে। ছোটবেলার কথা মনে আছে ইহানের। তার সুন্নতে খতনার দিনে ঋতু এমন করে জ্ঞান হারিয়ে ফেলেছিল। ইরফানের সময়টিতেও সে ঘটনার পুনরাবৃত্তি করেছিল ঋতু। দৃপ্তর খতনার দিনে বড় মা জ্ঞান হারিয়ে ফেলেছিল। ইহান হাসল। সন্তানের প্রতি মায়েদের ভালোবাসা, আবেগ, স্নেহ ইউনিভার্সাল, সেটা তো জানা কথা। তবে ছেলে বাচ্চার সুন্নতে খতনার দিনে মায়েদের হুট করে জ্ঞান হারিয়ে ফেলাও যে ইউনিভার্সাল, ইহান এখন বুঝতে পারছে। কিছু সময় নিজের অবচেতন মনেই হ্যাংলার মতো একজন পরনারীকে দেখে সম্বিত ফিরতেই সে চোখ নামিয়ে নেয়। নিষিদ্ধ কাজটি করে ইহান তাজোয়ার ভীষণ লজ্জিত। এই চোরা ইচ্ছা মুগ্ধতার অনুভূতিকে ছাড়িয়ে যাচ্ছে। ইহান দিনকে দিন টের পাচ্ছে। চোখ নামিয়ে গলা খাকারি দেয় সে। ইনায়া এসে তাড়াহুড়ো লাগিয়ে বলে, আমি দেখছি দাদান, তুমি যাও। ইহান নড়ল না, গম্ভীর হয়ে বলল, প্রীতম করি, তোরা একা কেন? শুভ অ্যাক্সিডেন্ট করেছে দাদান, হাতে ভীষণ চোট পেয়েছে। ও সকাল থেকে এখানেই ছিল, খবরটা পেয়ে বেরিয়েছে। তোমাকে কষ্ট দিলাম দাদান, বিরক্ত হওনি তো? ইহান বোনের দিকে তাকিয়ে হাসল সামান্য। হ্যাঁ, খুব বিরক্ত হয়েছে। ইনায়া হাসল, পরপর মলিন মুখে বলল, আপু এমন সাংঘাতিক দুর্বল আমি বুঝতেই পারিনি, আপুকে এরকম ভাবিনি। ইহান পুনরায় প্রেরণাকে দেখল, গম্ভীর কণ্ঠে ইনায়াকে বলল, কেমন ভাবছিলি? সব থেকে আলাদা, শক্ত পোক্ত। জানো, সেদিন হাতে গরম তেল পড়েছে, অথচ তার কোনো ভ্রুক্ষেপ নেই। পাথরের মতন মহিলা দাদান, পারলে হাতটা আগুনে রেখে রান্না করে। প্রেরণার মুখের দিকে দৃষ্টি স্থির রেখে ইহান ইনায়াকে বলল, পাথরের মতো মহিলা তোর ননদ তোকে স্নেহ করে? আপু একটু রাগি রাগি, তবে ভীষণ 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 আদর করে আমাকে। রাগি রাগি? ঠিক বুঝি না, তবে আপু ডিপ্রেস থাকে সব সময়, এটুকু বুঝি। শুদ্ধ, প্রণামী, রেস্তোরাঁ সব কিছু নিয়ে ডিস্টার্ব থাকে, এটুকু বুঝি। সেজন্য হয়তো কপাল কুঁচকে থাকে সারাক্ষণ। আসলে রাগিও না, আমাকে তো কখনোই মুখ অন্ধকার করে কিছু বলে না। প্রেরণা নড়ে চড়ে উঠে হঠাৎ। আওয়াজ পেয়ে ইহান চুপচাপ মাথা নিচু করে কেবিন থেকে বেরোয়। শুদ্ধকে সোজা করে শুইয়ে রাখা হয়েছে। একজন ওয়ার্ড বয় তার মাথার কাছে দাঁড়িয়ে আছে ডাক্তারের নির্দেশ মতো। আজ রাতটা শুদ্ধকে রেখে আগামীকাল সকালে ছাড় দিয়ে দেওয়া হবে। শুদ্ধ ইবনে ওয়াসিদ চোখ বড় বড় করে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। সে নিঃশ্বাস অবধি নিচ্ছে না মনে হলো। তার মনে হচ্ছে নিঃশ্বাস নিলেই নুনু থেকে রক্ত বেরোবে। ছেলেটার মুখ শুকিয়ে চিমসে হয়ে আছে, কথাও বলছে না, মাম্মার কথাও জানতে চাইছে না। ওয়ার্ড বয় বুঝতে পারছে বাচ্চাটা মারাত্মক, ঘাবড়ে আছে এখনো। সে কেবিনের এসিড পাওয়ার বাড়িয়ে দিয়ে শুদ্ধকে বলল, তোমার আম্মা আসবে একটু পরে, তোমার পাপাকে ডেকে দেব। ওয়ার্ড বয় পূর্ববর্তী শিফটে ছিল না, সে এসেছে 20 মিনিট আগে। ইহানকে সে মনে মনে ধরে নিয়েছে শুদ্ধর বাবা হিসেবে। অবশ্য অচেনাকেও প্রাথমিকভাবে এরকমটাই ধারণা করবে। আঙ্কেলটার কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে ফেলে। পাপা কে শুদ্ধর? পাপা কিভাবে এলো? ওই অতটুকু মস্তিষ্ক বুঝে উঠতে পারছে না কিছু। এই সাদা পোশাক পরেই তো আঙ্কেলটা এসব কি বলছে? শুদ্ধর কৌতূহলী দৃষ্টি উপেক্ষা করে তাকে কিছু বলবার সুযোগ না দিয়ে ওয়ার্ড বয় ছুটে বেরোয় কেবিন থেকে।
কেবিনের বাইরে তার সামনে পড়ল ইহান। ওয়ার্ড বয় ব্যস্ত ভঙ্গিতে বলল, আপনার ছেলে আপনাকে দেখতে চাইছেন। কাছে বাবুটা। ইহান বোকার মতো তাকিয়ে রয় ওয়ার্ড বয়ের দিকে। নার্সগুলো তাকে কারো হাজবেন্ড বানিয়ে দিল, আর এখন রীতিমতো এক লাফে প্রমোশন পেয়ে পাপ হয়ে গেল সে। ওয়ার্ড বয় চলে যায়। ইহান অলসতা করে আর বলল না সে শুদ্ধর বাবা না। এরা বাবা ভেবে বসে থাকলেই বা কি। ধীর পায়ে হেঁটে কেবিনে ঢুকে দেখলো ছোট্ট মিষ্টি মলিন মুখটাকে। ইহান এগিয়ে গেল কাজটাতে। শুদ্ধ চোখ বড় বড় করে ইহানকে দেখছে। ইহান মুখে হাসি ফুটিয়ে বলল, হেই বাচ্চা। ছোট্ট শুদ্ধ ভীষণ ভয় পেয়েছিল, কাউকে কাছে না পেয়ে এমনিতেই মনটা বিষিয়েছিল। হঠাৎ ইহানকে দেখতে পেয়ে ঝরঝর করে কেঁদে দিয়ে বলল, কেটে ফেলেছে। ইহানের মায়া লাগছে, কিছুটা হাসিও পাচ্ছে। একটা চেয়ার টেনে শুদ্ধর বেডের পাশে বসে ধীরে ধীরে একটা হাত রাখে শুদ্ধর মাথাতে, বলে, কেটে ফেলেছে? কাঁদতে কাঁদতে জবাব দেয় শুদ্ধ। তার নাকে সর্দি এসে যাচ্ছে, সর্দিতে বেলুন ফুলছে নাকে। ইহান আশেপাশে তাকিয়ে একটা বক্স থেকে এক খামচা টিস্যু পেপার তুলে শুদ্ধর নাক পরিষ্কার করে দেয়। ইহানের এসবে অভ্যেস আছে। ইনু আর শেহুর নাক পরিষ্কার করিয়েছে ছোটবেলায়। ইহান বলতে লাগলো, সেরে যাবে বাচ্চা। ছোটদের কেন কাটতে হয়? রকির কাটতে হয়েছে, আইজানেরও কাটতে হয়েছে, বড়দের কেন কাটতে হয় না? কাঁদতে কাঁদতে জানতে চাইছে শুদ্ধ। ইহান বহু কষ্টে নিজের হাসি চেপে রেখে গম্ভীর হয়ে বলে, এটা সত্যি খুব অন্যায় শুদ্ধ। বড়দের কেন কাটতে হয় না? আমি জানতে চাইবো ডক্টরের কাছে। বাবু, মাম্মা কোথায়? শুদ্ধ কান্না মুছে জানতে চায়। মামা একটু অসুস্থ। তুমি বলো তুমি কি খাবে? কিছু খেতে ইচ্ছে করছে? পেস্ট্রি আর চকলেট? শুদ্ধর খেতে ইচ্ছা করছে, কিন্তু মাম্মা সাফ মানা করেছে বাইরের কারো কাছে থেকে কিছু না খেতে, তাই সে কিছু বলছে না। ইহান উঠে দাঁড়ায়, বলে, বলো বাবু, পেস্ট্রি খাবে? মাম্মা বকবে। কেন? অবাক ইহান। কেন, আঙ্কেলের থেকে কিছু খাওয়া যাবে না? মাম্মা বলেছে। ইহান হাসলো, বলল, তোমার আমার ম্যানার্স? আচ্ছা, আমি তোমার আম্মুকে ম্যানার্স শিখিয়ে যাব। বলবো শুদ্ধবাবু মাঝে মাঝে আঙ্কেলদের কাছে খেতে পারবে। ঠিক তখনই অসুস্থ শরীর নিয়ে ত্রস্ত পায়ে শুদ্ধর কেবিনে ঢুকে প্রেরণা। জ্ঞান ফেরার পরে সামান্য কিছু খাইয়ে দিয়েছে ইনায়া, ওই জোরেই এসেছে। বেচারি গিয়ে বসলো শুদ্ধর মাথার কাছে। ইহান কেবিনের একপাশের দেয়ালের দিকে সরে দাঁড়ায়। প্রেরণা শুদ্ধের চোখে মুখে গালে ঠোঁটে অজস্র চুমু খেতে খেতে আহাজারি করে। সরি বাবা, আমি তোমার কাছে থাকতে পারি। আই এম সরি মাম্মা, ভেরি ভেরি সরি আব্বা। শুদ্ধ খানিকটা অভিমানী করেছিল মাম্মার উপর, এখন আদর পেয়ে সব অভিমান উধাও হয়ে গেল। মাথা তুলে প্রেরণা ইহানের দিকে তাকায়। এতক্ষণে সে খেয়াল করলো ইহানকে। গায়ের শাড়ির আঁচল ডান কাঁধে টেনে বিব্রত হয়ে এলোমেলো দৃষ্টি দিল প্রেরণা। লোকটা ঘন্টার পর ঘন্টা তাদের জন্য এখানে আটকা পড়েছে। ভীষণ মন ছোট লাগছে প্রেরণার। ভাইয়ের শ্বশুর বাড়ির লোক, তারপর দুদিন আগে এত বড় একটা ঝামেলা হয়েছে। কি না কি মনে করছেন লোকটা। সামাজিকতার খাতিরে হয়তো বিরক্তি প্রকাশ করছেন না। প্রেরণা শান্ত হলো, নিচু স্বরে বলল, আপনাকে এখানে অযথাই ঝামেলা পোহাতে হচ্ছে। এই অবস্থায় এখানে আতিথেয়তা করব সেই সাধ্যটুকু নেই, বুঝতে পারছেন? আপনি বরং বাড়িতে গিয়ে বিশ্রাম করুন এখন। কাল আমাদের বাড়িতে যাবেন ইনশিরাকে নিয়ে, নিমন্ত্রণ রইল। ইহান কিছুই বলছেন না, শুধু তাকিয়ে তাকিয়ে ভদ্রমহিলাকে দেখছে। ভদ্রমহিলা বহুরূপী সত্তার অধিকারী। কখনো মেজাজি, কখনো তেজি, কখনো শীতল, আবার কখনো স্যাসকাদুনি, আবার কখনো স্নিগ্ধ। এই এখন কুটুম্বিতা করছে ইহানের সাথে। ভীষণ স্নিগ্ধ লাগছে ভদ্রমহিলাকে, একজন মাকে। ইহান পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে বরফ শীতল গলায় বলল, ধন্যবাদ। আপনি বরং আপাতত একটা কাজ করুন। কি কাজ? আমি শুদ্ধকে কিছু কিনে দিতে চাচ্ছি। আপনার গুড বয়, আপনার শেখানো ম্যানার্স ভোলে না। ওকে পারমিশন দেন আজ অপরিচিত আঙ্কেলে কিনে দেওয়া কিছু খেতে। ভেজা চোখে সামান্য হাসলো প্রেরণা। ইহান বাইরে গেল। 1 ঘন্টা পরে শুদ্ধর কেবিন ভর্তি হয়ে গেল খাবার এবং খেলনায়। হসপিটাল থেকে বিকেল নাগাদ ইহান বাড়িতে ফিরেছে। মাথা থেকে ইনশিরার ব্যাপারটা সরে যায়নি। তাকে চিন্তিত দেখে সবাই একটা একটা করে প্রশ্ন করেছে, কিন্তু সে নিরুত্তর। লিভিং রুমে আলোকে অ্যাকোরিয়ামের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সে থমকে দাঁড়ায়। নিস্তব্ধ বাড়িটাতে ওই মাছগুলোর সাথে সময় কাটাচ্ছে এখন। কত বড় বাড়িটা এক নিমিষেই কেমন ফাঁকা। দোতলা থেকে ফোন হাতে ছুটতে ছুটতে নামে ইনশিরা। ইহান বোনের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। ইনশিরা এসে হাঁপাতে হাঁপাতে ইহানকে বলে, দাদান ইরফান কল করেছে। ইরফানের নামটা শোনা মাত্র ইলহাম আর ঋতু ব্যতীত বাকিরা চারপাশ থেকে ছুটতে ছুটতে আসে। ভিডিও কলে কথা হচ্ছে। ইরফানের নতুন হেয়ার স্টাইল দেখে ইনশিরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ইরফান লাজুক হেসে মাথায় হাত বুলাচ্ছে বারবার। পরি উত্তেজিত হয়ে একটার পর একটা প্রশ্ন ছুটতে থাকে। ইরফান এক এক করে সবার প্রশ্নের উত্তর দেয়। তার হাতে সময় 20 মিনিট। ইনশিরা বলল, কি করছিলি? ঘাস কাটছিলাম। সবাই তাকিয়ে আছে। ইরফান হেসে বলে,
আমি সিরিয়াস। এখানে প্রত্যেক মেম্বারদের কিছু টাস্ক দেওয়া হয়। আজ আমাকে 30 মিনিট ক্রস কাটার দিয়ে ঘাস কাটতে হয়েছে। কালে প্লেগ্রাউন্ডে ফুটবল ম্যাচ হবে। পাগল বনাম মাদকাসক্ত। আমি টিম পাগল, খেলবো মাদকাসক্তদের বিপক্ষে। বলতে বলতে হাসলো ইরফান। আলো নরম গলায় বলল, ওখানের খাবার কেমন বাবা? খাবার খুবই ভালো, তো রান্না জঘন্য বড় মা। মামার রান্না খুব মিস করছে। এখানে খেতে পারছি না কিছু। আমি কোনোদিনও ভালো হবে কিনা জানি না। আমার স্বভাব চরিত্র বদলাবে কিনা তাও জানি না। তবে শুকিয়ে ঝিমস হয়ে যাবো নির্ঘাত। ইরফানের কথা শুনে সবার মুখটা মলিন হয়ে যায়। ঋতু সবকিছুই শুনছিল, তবুও সে উঠল না। ইলহামও তাই, চুপচাপ বসে আছে অদূরে। ইরফান ইহানকে ডাকলো। দাদান, হুম। দাদান, ক্লাসের পরে সময় কাটে না। মুভি টুভি বরাবর প্রিন্স লাগে জানো তো। বইটা আমার তার পড়া হবে না। কাইন্ডলি একটু আমার গিটারটা দিয়ে যাবে? সাফোকেটিং লাগে দাদান। ইহান ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। অত বড় ভাইটাকে একটুখানি বালক লাগছে যে বায়না করছে। ইহান একটা লম্বা শ্বাস ফেলে বলল, আর কি লাগবে? আর কিছু না। ঠিক আছে, দিয়ে আসবো। 20 মিনিটের 13 মিনিট কেটে গিয়েছে। ইনশিরা তাড়াহুড়ো করে ইরফানকে বলল, আমাদের সবার সাথে তো কথা বললি, একটু ইনুর সাথে বলবি না? মেয়েটা চেয়েছে তোর সাথে কথা বলতে। বলবো। আচ্ছা, সেও কি তোদের সাথে যোগাযোগ করেছে? এমন কেন করছে? ওর পরীক্ষা। শান্ত বাবা বলল বইয়ে মুখ গুজিয়ে রাখে নাকি সারাদিন। বলে দিয়েছে কেউ যেন ওকে বিরক্ত না করে। ইরফান আর কথা বাড়ালো না। কলটা কেটে তাড়াহুড়ো করে ইনায়াকে কল দেয়। তার হাতে আর সময় 5 মিনিট। ইনায়া প্রীতমের কাঁধে মাথা রেখে বসেছিল হসপিটালের ওয়েটিং রুমে। প্রীতম একটু আগে শুভর কাছ থেকে ফিরেছে। স্ক্রিনে হোপের অফিসিয়াল নাম্বারটা দেখতে পেয়ে তরাক করে লাফিয়ে উঠে সে। প্রীতমও দেখলো আর চোখে বুঝলো সব। ইনায়াকে একা রেখে প্রীতম ওখান থেকে উঠে চলে যায় শুদ্ধ আর প্রেরণার কাছে। ইনায়া দ্রুত কলটা রিসিভ করে। চোখের সামনে দাদানের মুখটা দেখে আপ্লুত হয়ে পড়ে ইনায়া। কেমন অন্যরকম লাগছে, তবুও কত সুন্দর লাগছে দাদানকে। ইরফান হেসে বলল, তোর হাজবেন্ড কই? দিল আমার কলটা রিসিভ করতে? ইনায়া কান্না মিশ্রিত কণ্ঠে বলল, দিল। গ্রেট, মহান তোর হাজবেন্ড। আমি হলে দিতাম না, ট্রাস্ট মি। ভাই বোনের সর্বোচ্চ 3 মিনিট সময় পেল কথা বলার। তারপর ইনায়াকে কাঁদতে দেখে কলটা কাটলো ইরফান। ইনায়া ভেজা চোখে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এক কোণে। কিছুক্ষণ বাদে প্রীতম ঘুরে ফিরে এলো সেখানে। তবে ইনায়ার কাছে গেল না, দূর থেকে দেখলো তাকে। ধ্বংসস্তূপের কাছে একটা নিথর দেহ, রক্তাক্ত জঙ্গলি ছাপার ইউনিফর্ম, ক্ষীণ আর্তনাদ আর বাঁচার তীব্র আকুতি। তাকে বাঁচানোর সমস্ত পথ রুদ্ধ। শত্রুদের নলের মুখে কিছু ব্যর্থ অধীনস্থ অফিসার সৈনিক। এই স্বপ্নটা ইহানের প্রায়শই আসে। ইহান অভ্যস্ত হয়ে উঠেছে এতে। মনোরোগ বিশেষজ্ঞের সাথে 2-3 বার কথা বলে জেনেছে দৈনন্দিন জীবনে ওই দুর্ঘটনার সাথে সংশ্লিষ্ট কোনো ঘটনা চোখের সামনে ঘটতে দেখলে স্বপ্নটার পুনরাবৃত্তি হতেই পারে। তবে ইহানের সাথে এমন কিছু ঘটেনি ইদানিং। তবুও কেন দেখে ইহান জানে না। ভোর দেখলো আজ দুঃস্বপ্নটা। ইহান ঘুম ভেঙে উঠে বসে হাঁপাচ্ছিল। তার ঘরের দরজা খোলাই থাকে। আলো নক করে ঢুকলো। ছেলেকে দেখে ঘাবড়ে গিয়ে আলো বলল, কি রে, দুঃস্বপ্নটা দেখেছিস? ইহান ঘেমে গিয়েছে পুরো। মৃদু মাথা নাড়ায়। আলো শুকনো মুখে দেখে তাকে। কত বড় একটা উটকো ঝামেলা পিছু নিয়েছে ছেলেটার। এর থেকে কবে মুক্তি মিলবে কে জানে। খাবার টেবিলে ইহান আজ সবাইকে পেলেও ইনশিরাকে পেল না। আলোর থেকে জানতে পেরেছে বান্ধবীদের সাথে ভোরে ভোরে বেরিয়েছে। ইহান শান্ত হয়ে ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে যায়। আজ কেমন উদ্ভ্রান্তের ন্যায় লাগছে ইহানকে। ইহান বাড়ি থেকে বেরোনোর পরপর তাকে নিয়েও বাড়ির বড়দের মধ্যে বিশদ আলোচনা হতে থাকে। সামিন চিন্তিত ভীষণ। এই পরিস্থিতিতে এমন কথা তোলা নেহাত অযৌক্তিক, তবুও সে ইলহামকে বলল, ও তো নিজে থেকে কিছু বলছেও না। বিয়ের ব্যাপারে আমাদেরকে কিছু একটা ভাবতেই হবে। এভাবে তো চলতে পারে না, তাই না? তুই একটু চাপ দে। চাপ? ভাইয়া চাপ দেবো কিভাবে? আবমরা ফিরছিল ছেলেটা মিশন থেকে, নিজেকে সামলে উঠতে না উঠতে আরেকটা ধাক্কা পেল মেয়েটার থেকে। এখন যেভাবে চলছে চলুক, ওর ব্যাপারে কোনো অগ্রিম সিদ্ধান্ত আমি নেব না। নিজের জীবনের সব কিছু ভুলেই যাকেই বাঁচবে ও, বাবা হিসেবে আমি খুশি হয়ে ছেলের ইচ্ছে মেনে নেব। ও নিজের যাকে খুশি দিয়ে দিক, যাকে ইচ্ছে তাকে গ্রহণ করুক। সামিন আলো খুশি হয় ইলহামের কথা শুনে। আলোর হঠাৎ মনে পড়ে যায় ইহান বলেছিল একটি মেয়ের কথা, যার সমুদ্র নীল চোখ। মেয়েটির কথা বলতে গিয়ে কেমন লজ্জা পাচ্ছিল ছেলেটা। আলো ঠিক করলো আরেকবার তুলবে আলো কথাটা ইহানের সাথে। ভাগ্য সুপ্রসন্ন হলে ইরফান সুস্থ হয়ে বাড়িতে আসবে। ইনশিরা আর মুইনের ব্যাপারটাও আগাবে। তারপর এ বাড়িতে সামনে 2টো বিয়ে হবে।
প্যাচপ্যাচে গরমে ঘেমে নে অস্থির ইনশিরা। মনে হচ্ছে সূর্যি মামা আজ তার উপর ভীষণ খেপেছেন, পোশাকের উপর থেকে চামড়া পুড়িয়ে দিচ্ছে। এই এত রোদেও ইনশিরা কোনো রকম সানস্ক্রিন লোশন না মেখে বেরিয়েছে। স্কুটির ফ্রন্ট মিররে নিজের চেহারা দেখে নিজেই ভয় পেল। মুখমণ্ডল থেকে তেল চুয়ে চুয়ে নামছে, তাকে দেখাচ্ছে ভয়ঙ্কর। পৃথিবীতে এই বেশে একমাত্র সেই বোধহয় বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। অন্যান্য মেয়েরা হলে এত বড় দুঃসাহস কখনোই করতো না। সেটা ভেবে নিজেকে মনে মনে সাহসী তকমা দিল ইনশিরা। রেডিও কলোনির কফি ডেট কফি বারে তাদের মিটিং প্লেস ঠিক হয়েছে। সাইম সব সময়ের আগে পৌঁছে যায়, এটা ইনশিরার ভালো লাগে। আশেপাশে সাবধানী নজর বুলে ইনশিরা মাস্ক খুলল। এভাবে দীর্ঘ সময় মাস্ক পরে থাকায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সাইম বলল, দৌড়ে এসেছো নাকি? ইনশিরা ভীষণ হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে জবাবটা দিতে যাবে ঠিক তখনই তার মুখ শুকিয়ে একটুখানি হয়ে যায়। পাংশুবর্ণের মুখটা নিয়ে তাকিয়ে আছে সোজাসুজি, কপালে পুনরায় বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। চেয়ার থেকে তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ালো সে, ঢোক গিলল দুইবার। সাইম ইনশিরার এমন আচরণ দেখে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে তাকালো। পরপর চেয়ার ছেড়ে সেও উঠে দাঁড়ায়। ইহান ক্যাফের দরজা ঠেলে ধীর পায়ে এগিয়ে আসলো। বোনের দিকে নির্নিমেষ তাকিয়ে আছে সে, দেখছে সাইমকেও। ইনশিরা একটা ফাঁকা ঢোক গিলল। সে তো প্রস্তুত সবটা সামলে নিতে, মুখোমুখি তো হতেই হতো দাদানের। তবে এত বুক কাঁপছে কেন হঠাৎ, সে সেটাই বুঝতে পারছে না। ইহান আরও 2 কদম এগোলো। ইনশিরার থেকে দৃষ্টি সরিয়ে সাইমকে দেখলো। সাইমও শীতল চোখে দেখছে তাকে, তার ঠোঁটে লেপ্টে আছে রহস্যময় হাসি। ইনশিরা যতখানি থমকালো, হঠাৎ দাদানকে দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো যখন দেখলো ক্যাফের এক্সিট দিয়ে ভেতরে ঢুকছে স্বয়ং সামিন ইয়াসার মির্জা। ভীষণ হতবাক ইনশিরা, একপাশে হেলে পড়লো যেন। সে তো এমনভাবে মুখোমুখি হতে চায়নি কারো। হঠাৎ এখানে এভাবে দাদান পাপা কি করবে এরা? পাপাকে কিভাবে সামলে নেবে সে? সাইমকে দাদান মারধর করলে কি করবে? হাত কাঁপছে তার। সামিন অবিশ্বাস্য দৃষ্টিতে মেয়েকে দেখছে, দেখছে সাইমকে। ধীর পায়ে এগুচ্ছে সে। ইনশিরা আরও 2 বার ঢোক গিলে অস্ফুটে বলল, পাপা। সামিন কোনো কথা বলছে না, একবার মেয়েকে দেখছে, একবার সাগরের ছেলেকে। ইহান শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, কোনো চোটপাট নয়, কোনো ধমকাধমকি নয়। সাইমের দিকে এক পলক ক্রোধান্বিত দৃষ্টি দিয়ে বোনের দিকে তাকালো। ক্যাফেটা এলিট শ্রেণীর, যথেষ্ট মার্জিত পরিবেশ। আশেপাশে দৃষ্টি বুলিয়ে ইহান তপ্ত শ্বাস ফেলে বোনকে বরফ শীতল কণ্ঠে বলল, বাইরে গাড়ি থেকে বসেছি 3 সেকেন্ডের মধ্যে। গাড়িতে 3টা মানুষ নীরব। আজ রাস্তায় মোটামুটি জ্যাম। ইহান কেমন অধৈর্য হয়ে গাড়ি চালাচ্ছে, হর্ন দিচ্ছে অকারণে, কিন্তু সে শান্ত, কোনো নড়চড় নেই, কোনো কথা নেই মুখে। ইনশিরা বারবার পাপার দিকে তাকায় তাকায় দাদানের দিকে। সে নিজেকে সামলে নিয়েছে, এখন শুধু সুযোগ খুঁজছে এই দুজনকে ব্যাখ্যা দেওয়ার। সামিন সিটে গা এলিয়ে বাইরের দিকে অহেতুক তাকিয়ে আছে। এখন অবধি মেয়েকে সে কিছুই বলেনি, একটা শব্দও না। দীর্ঘ সময় পরে থেমে থেমে ইনশিরা বলল, পাপা দাদান লিসেন টু মি। ইহান জবাবই দিল না, আর না দিল সামিন। ইনশিরা অধৈর্য হলো, চেঁচালো, ইউ গাইস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই ক্যান এক্সপ্লেইন। গাড়ি ততক্ষণে শান্তিনীরের গেট দিয়ে ভেতরে ঢুকলো। ইহান ধীরে ধীরে নয় হুট করেই ব্রেক কষলো। ইনশিরার দিকে তাকিয়ে বরফ শীতল কণ্ঠে বলল, ট্রাস্ট মি ইশি, ইউ কান্ট। সবার প্রথমেই অদৃতা আলো মেয়ের গালে পরপর 4টা চড় দিল। প্রত্যেকটা চড়ের শব্দ ভীষণ কানে বাজছিল সবার। ইনশিরা চড় খেয়ে একটুও নড়ল না, সে তার জায়গায় ঠায় দাঁড়িয়ে। মায়ের এমন প্রতিক্রিয়া জায়েজ, এতে অবাক হবার তো কিছু নেই ইনশিরার। সে একদৃষ্টে মায়ের মুখের দিকে তাকিয়ে রয়। আলো পঞ্চমবারের মতো হাত উঠাতে গেলে ইহান ফিরিয়ে নিল তাকে, নম্র হয়ে বলল, বড় মা চলো আমরা আগে বসে আলোচনা করি। আলো কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছে না নিজেকে দেওয়ার মতো, ডুকরেই কেঁদে উঠে ফ্লোরে বসে পড়ল ধপ করে। অতঃপর বাচ্চাদের মতো হাত পা ছুড়ে কাঁদতে লাগলো। ইনশিরা ঘুরে ঘুরে তাকায় সবার দিকে। ঋতু, পরি, ইলহাম, ইসমাম তাজ্জব হয়ে তাকিয়ে আছে তার দিকে, কারো মুখে কোনো কথা নেই। ইনশিরা 2 চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিল, তারপর সরাসরি সামিনের দিকে তাকিয়ে বলল, পাপা আমাকে বোঝো। সামিন এক দৃষ্টে মেয়েকে দেখছিল, কিছু বলল না। আর ধীর পায়ে হেঁটে গিয়ে মেঝে থেকে টেনে তুলল আলোকে। আলো কাঁদছে ভীষণ, চোখ চেপে ধরে কাঁদছে। ইনশিরা চেঁচালো, তোমার এমন কেন করছো? তোমরা এমন কেন করছো? একটু বোঝো, আমি খারাপ কিছু করিনি। ও আর আমি একটা লম্বা সময় ধরে বোঝাপড়া করেছি। ওটা একটা সুস্থ সম্পর্ক, আমরা বিয়ে করতে চাই। এটা তো ভুল না, তাই না? ইহান দাঁতে দাঁত চেপে বোনের দিকে এগিয়ে গেল। ভীষণ মেজাজি লাগছে তাকে। এতক্ষণে ঝাঁঝালো কণ্ঠে বলল, মুখ দিয়ে আর একটা আবল তাবল কথা বের করলে একটা থাপড় খাবি। তুই খুকি, তোর বোধ নেই, ভালো মন্দের মাথা খেয়ে বসে আছিস। এটা তোর আবেগের বয়স। না, এটা আমার আবেগের বয়স না। আর আমি আবেগের বশে কোনো সিদ্ধান্তও নেইনি। আমি প্রাপ্তবয়স্ক, বুঝে শুনেই পা বাড়িয়েছি। সামিন নিস্তেজ হয়ে মেয়ের কথা শুনছিল। এই কথাটির পরে সে ম্লান হেসে মেয়েকে বলল, জি আম্মা,
আপনি প্রাপ্তবয়স্ক, স্বাধীন চেতা, স্বাধীনতার 16 আনা ব্যবহার করার জন্য ধন্যবাদ, তবে এটা উচিত হয়নি আম্মা। ভীষণ দুর্বল কণ্ঠে সামিন বলল মেয়েকে। ইসমাম ইনশিরাকে বলল, ও তো ভুইয়ার ছেলে, তুই কি জানিস না? ওদের জন্য তোর মা কত ভুগেছে, তোর বাবা কত ভুগেছে। ওরা তো কিউটে, তুই এত বোকা কিভাবে হলি? বুঝে শুনেই যদি পা বাড়াস তবে তো তোর বোঝা উচিত ছিল ওদের সাথে আমাদের যায় না। ইনশিরা ইসমামের দিকে তাকিয়ে বলে, ছোট বাবা যা করেছে ওর বাবা চাচা করেছে, শাইম কিছু করেছে? সংসারটা তো আমার আর শাইমের হবে ছোট বাবা, ওনাদের নিয়ে এত ভাববো কেন? বিয়ে করে আমরা অ্যাব্রোড চলে যাব, পুরনো কাসুন্দি ঘেটে করবোটা কি? যেখানে আমার অলরেডি শাইমের সাথে যথেষ্ট ভালো বোঝাপড়া হয়েছে, একসাথে সারা জীবন কাটাতে পারবো সুস্থভাবে দুজন। আলো স্বামীর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তেড়ে গেল মেয়ের দিকে। বিয়ে সে আর এ জন্মে হচ্ছে আমি জীবিত থাকতে? অসভ্য ফালতু মেয়ে একটা, মুখের উপর যুক্তি ঝাড়ছে। তোর যুক্তি বেটে তোকে খাওয়াবো আমি, বেহায়া মেয়ে। ইনুকে সবাই মাথা মোটা বলে, আরে ওর তো যোগ্যতা আছে একটা ভালো পরিবারের ছেলেকে পছন্দ করার, তো তো সেটাও নেই। তোর রুচি ছি, জঘন্য। ইরফানকে আমরা অসুস্থ বলি, ওর আগের মাথায় নিজের পায়ে নিজে কুড়াল মারে বলে। আর তুই কি? তুই তো নাচতে নাচতে কোপ খেতে যাচ্ছিস। সামিন আলোকে আবারও টেনে ধরল। ইনশিরা বলে ওঠে, আমার রুচি জঘন্য না ভালো সেটা তো বিষয় না মাম্মা, বিষয় হচ্ছে এই রুচি দিয়ে পছন্দ করা লোককে নিয়ে একটা গোটা জীবন আমি সুস্থ একটা সম্পর্কে থাকতে পারবো কিনা। আর আমার মনে হচ্ছে আমি পারবো মাম্মা। বিয়ে ছেলে খেলা নয়, আর এটা তোমাদের যুগ না মাম্মা যে একজন জোর করে তোমাকে বিয়ে করবে আর তুমি ধীরে ধীরে তাকে মেনে নেবে। এটা আমাদের যুগ, আমাদের চাহিদা ভিন্ন মাম্মা, বুঝতে হবে তোমার। সামিন আলো হতভম্ব হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। ইহান বহু কষ্টে নিজের ক্রোধটুকু সংবরণ করলো। বোনের গায়ে হাত তুলতে সে ইচ্ছুক নয়, শুধু ইনশিরাকে ধাক্কা দিয়ে বলল, ইসি আমার ধৈর্যের বাদ ভাঙবি না, আই এম ওয়ার্নিং ইউ। আলো চেঁচালো স্বামীর উপর, এরকম কেন করছেন ওর সাথে কেন করছেন? আপনি আমাকে ছাড়ুন। ওকে আজ আমি বোঝাবো স্বাধীনতার অমর্যাদা করলে কি শাস্তি পেতে হয়। যুগ পাল্টেছে, তাই একটা ক্রিমিনাল ফ্যামিলির ছেলের সাথে বোঝাপড়া করতে গিয়েছে আপনার আদরের দুলালি। কুলাঙ্গার একটা। আপনি আমাকে ছাড়ুন, ওকে আমি কেটে ফেলবো আজকে। সামিন ম্লান হাসলো, মেয়ের দিকে তাকিয়ে স্ত্রীকে বলল, ও কোনো বুঝনের অবস্থায় আছে? তোমার মনে হয় আছিয়া ওর প্রত্যেকটা কথা শুনছো না তুমি? ইহান একটা লম্বা শ্বাস ফেলে ইনশিরাকে বলল, এই আমার দিকে তাকা। ইনশিরা তাকালো ভাইয়ের দিকে। ইহান দাঁতে দাঁত চেপে দৃঢ়ভাবে বলতে লাগলো, তুই একটা বেয়াদব ছাড়া কিছুই না, তোকে আমার কিছু বলার নেই। তবে শুনে রাখ, আমি ইহান তাজহর মির্জা। তোর ওই ছেলেকে বিয়ে করতে হলে আমাকে টেক্কা দিতে হবে, শুনছিস? তুই ঢুকছে মাথায়? ইনশিরা তাকিয়ে আছে ইহানের দিকে। সামিন ইহানকে বলতে লাগলো, আরে এভাবে বলছিস কেন? শুনলি না বললো ও লাইফ ও ভালো বুঝবে, ও স্বাধীনতায় হস্তক্ষেপ করিস না। এই কথাটি অসহায়ের মতো বলল সামিন। ইনশিরা পাপার দিকে তাকায়। ইহান সামিনকে বলে, বড় বাবা স্টপ, এত ভেঙে পড়ার কিছু হয়নি। আর ওর এসব ফালতু সিদ্ধান্ত তোমাকে আমি মেনে নিতে দিব না, মরে গেলেও না। প্রীতিসিনে অন্ধ কিংবা তুমি দুর্বল হলেও আমরা কেউ হব না। আমি আমার বোনকে একটা জঘন্য পরিবারে মরে গেলেও দিব না। ঘুরে ইহান ইনশিরার দিকে তাকায়, কর্কশ স্বরে বলে, শোন, তোর বয়ফ্রেন্ডের বাবা নিজের অর্ধবয়সী মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে হেনস্থা করে, এমন লোকে শ্বশুর বানানোর পায়তারা করছিস? ইনশিরা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ইহানের দিকে, অস্ফুটে বলল, কাকে? যাই হোক, তোর না শুনলেই চলবে। কিছু মুহূর্ত চুপ থেকে ইনশিরা বলল, আমি বারবার বলছি দাদান, আমার শাইমের ফ্যামিলি আর শাইমের আমার ফ্যামিলি নিয়ে মাথা ব্যথা নেই। বিয়েটা আমাদের দুজনের, জীবনটা আমাদের দুজনের, গোটা জীবন আমাদের দুজনের। ইউ গট ইট? বড়রা সবাই স্তম্ভিত। এই মেয়ে ভীষণ জেদি, সবটুকু দেখিয়ে দিল আজ। আলোতে রেগে এবার ইনশিরা চুলের মুঠি ধরলো, চেঁচিয়ে বলল, আমাকেও চিনতে তুই ভুল করেছিস। তবে তোর মতো 100 মেয়ে কাটবো আর নদীতে ভাসাবো, তবুও আজীবন জ্বলতে দেখবো না। হব না আমি আবেগী মা, আমি তোর বাপ না, আমি আলো। মায়ের হাত থেকে শান্ত হয়ে ইনশিরা নিজের চুল ছাড়িয়ে নিয়ে বলল, আমি বুঝতে পারছি তোমাদের অনুভূতি, যা করছো সব জায়েজ। চিন্তা করো না মাম্মা, আমি ইনুর মতো কিছুই করব না।
না বিয়ের জন্য উতলা হব। তোমাদের যা বোঝানোর বুঝিয়েছি, আর কিছুই বোঝানোর নেই আমার। আমি নিজেকে সময় দিয়েছি, তোমাদেরও দিলাম। 5, 10, 20 বছর সময় নাও। আমি তোমাদের অনুমতি ছাড়া বিয়ে করব না, এবং আমি নিজের পছন্দ জলাঞ্জলি দিয়ে তোমাদের ইচ্ছেতে সো কল্ড অ্যারেঞ্জ ম্যারেজও করব না। বিয়ে করলে শাইনকেই করব, আর তোমাদের অনুমতি নিয়েই করব, নয়তো না। বাখারা সবাই ইনশিরা শান্ত হয়ে বলা কথাগুলো শুনল। ইনশিরা আবারও বলল, আমি আবারও বলছি, আমি এত দুর্বল নই যে আমাকে পালিয়ে বিয়ে করতে হবে। একজনকে পছন্দ করেছি, দুর্ভাগ্যবশত সে তোমাদের শত্রুর ছেলে। তবে পালিয়ে বিয়ে তো আমি মরে গেলেও করব না, তাই আমাকে পাহারা দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। সবাই সময় নাও, আশা করছি আমাকে বুঝবে। না বুঝলে না বুঝবে, তবে অন্য কাউকে গ্রহণ আমি করব না। প্রয়োজনে আজীবন কুমারী থাকবো। ইনশিরাহ কখনো নিজের ইচ্ছের বিরুদ্ধে যায়নি, আর যাবেও না। একটা গোটা জীবন 4 দেওয়ালের মধ্যে একটা মানুষকে সহ্য করব আমি, তোমরা নয়। আমার যদি সেই মানুষটা পছন্দেরই না হয়, তাহলে অমন বেকার সম্পর্কে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। একা একা দিব্যে কাটিয়ে দেওয়া চাই একটা গোটা জীবন। কথাগুলো শেষ করলো ইনশিরা। বাবা মা, চাচা চাচি, দাদানের অসহায় দৃষ্টি উপেক্ষা করে ড্যামকেয়ার ভাব নিয়ে ত্রস্ত পায়ে হেঁটে দোতলায় চলে যায়। নিজের ঘরে গিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল ইনশিরা। মাথাটা ভীষণ ধরেছে, বুকটা ফাঁকা লাগছে তার। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।